বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আশা করি তোমরা সকলে সুস্থ, নিরাপদ এবং সুন্দর আছো এবং তোমরা তোমাদের দায়িত্বগুলো পড়ালেখা ঠিকভাবে পালন করে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাম্বস ফিলিপ এর একটি বাণী তোমাদেরকে শোনাতে চাই। তিনি বলেছেন, শিক্ষা মানুষকে 1 বছরে যা শেখায়, অভিজ্ঞতা 20 দিনে তার চেয়ে বেশি শেখায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা যেমন মানুষকে অজ্ঞতা থেকে দূর করে, তেমনি অভিজ্ঞতা তার চাইতেও বেশি মানুষের জীবনে কাজে আসে। এবং সে কারণেই হয়তো ড্রাইডেন বলেছেন, অশিক্ষিত বয়স্ক লোকের প্রতি অবজ্ঞা পোষণ করো না, কারণ সংসারের অভিজ্ঞতার মূল্য কম নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, শ্রদ্ধেয়ভাজন ব্যক্তি আছেন, যাদের হয়তো লেখাপড়ার অভিজ্ঞতা তেমন নেই, কিন্তু তাদের বাস্তব জীবনের যে অভিজ্ঞতা আছে সেটার মূল্য কিন্তু শিক্ষার চাইতে কোনো অংশে কম নয়। সেজন্য আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে আমরা শ্রদ্ধা করব, সম্মান করব, তাদের কথাগুলো আমরা আমাদের বিবেক বিবেচনায় মেনে চলার চেষ্টা করব। এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর এর পক্ষ থেকে দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় লেনদেন এবং কোনো ঘটনার লেনদেন কিনা এবং লেনদেন দ্বারা হিসাব সমীকরণের কিভাবে প্রভাবিত হয় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা নামক একটি সংক্রামক ব্যাধির কারণে আমরা 1 বছর থেকে সরাসরি ক্লাসে থেকে বিরত রয়েছি এবং মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের এই সংকটকে বিবেচনা করে যারা 2021 সালে এসএসসি পরীক্ষার্থী তাদেরকে সংক্ষিপ্ত একটি সিলেবাস দিয়েছেন, যা সম্পর্কে ইতিপূর্বে তোমাদেরকে বলেছি। এই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে হিসাব বিজ্ঞান যে সিলেবাস দিয়েছেন তার মধ্যে রয়েছে দ্বিতীয় অধ্যায়, যা লেনদেন। আমরা ইতিমধ্যেই লেনদেন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং লেনদেন অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয়গুলো ছিল কোনো ঘটনার লেনদেন কিনা তা তোমরা নির্ণয় করতে পারো কিনা, এবং লেনদেনগুলো কিভাবে হিসাব সমীকরণের উপাদানকে প্রভাবিত করে এবং কিভাবে প্রমাণ করা যায় যে এ সমান এল প্লাস ই। এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আজকে এই আলোচনার মাধ্যমে আমি এই অধ্যায়টির সমাপ্তি টানতে চাই এবং আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আমাদের সিলেবাসের অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসে যে রয়েছে দ্বিতীয় অধ্যায় লেনদেন, যা পরিসমাপ্তির দিকে, এবং এছাড়া রয়েছে তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, ষষ্ঠ অধ্যায় জাবেদা, সপ্তম অধ্যায় খতিয়ান, নবম অধ্যায় রেওয়ামিল, দশম অধ্যায় আর্থিক বিবরণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 6টি অধ্যায় তোমাদেরকে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে লেনদেন অধ্যায়টি শেষ করেছি এবং আগামী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের ক্লাসের জন্য খাতা, কলম, পেন্সিল, ক্যালকুলেটর নিয়ে প্রস্তুত থাকবে এবং বিষয়গুলো মনোযোগের সাথে তোমরা বোঝার চেষ্টা করবে। আজকে আমাদের পাঠ কোনো ঘটনা লেনদেন কিনা এবং কোনো লেনদেন হিসাব সমীকরণের উপাদানগুলোকে কিভাবে প্রভাবিত করে এবং এই প্রভাবের কারণে কিভাবে প্রমাণিত হয় যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এই বিষয়গুলো জানার জন্য যেমন আমাদের হিসাবের শ্রেণী জানা প্রয়োজন, হিসাবের শ্রেণী অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয় জানা প্রয়োজন, এবং হিসাবগুলোর সাথে হিসাব সমীকরণের যে সম্পর্ক রয়েছে সেটা জানা প্রয়োজন। তা বিস্তারিত আলোচনা করেছি এবং আজকের আলোচনাতেও সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাস থেকে তোমরা জানতে পারবে হিসাবের প্রকারভেদ উদাহরণ দিতে পারবে, কোনো ঘটনার লেনদেন কিনা তা কিভাবে নির্ণয় করা যায় তা আধুনিক পদ্ধতিতে বলতে পারবে এবং সনাতন পদ্ধতিতেও বলতে পারবে। বিভিন্ন প্রকার হিসাবের কিভাবে হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার করে তার সূত্র এবং প্রয়োগ ঘটাতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনায় তোমাদেরকে জানাতে চাই, দেখো হিসাবের শ্রেণীর সাথে হিসাব সমীকরণের যে সম্পর্ক, এ সমান এল প্লাস ই, অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা। এখানে সম্পদকে এ দ্বারা বোঝানো হয়েছে যা এসেট, এল দ্বারা লায়াবিলিটি বা দায়কে বোঝানো হয়েছে, ই দ্বারা বোঝানো হয়েছে চারটি হিসাব, যেখানে মূলধন থাকবে, উত্তোলন থাকবে, আয় থাকবে, ব্যয় থাকবে। মূলধনের সাথে আয় যোগ হয়, উত্তোলন এবং ব্যয় বিয়োগ হয়, হওয়ার পর যে আমরা উপাদানটি পাই সেটা হলো মালিকানা সত্ত্ব বা ই উপাদান বা অনার ইকুইটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হিসাবগুলো কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় হয়, দেখো আয়বাচক হিসাবে ডেবিট ক্রেডিট, আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আয় হ্রাস পেলে ডেবিট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট, সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, দায়বাচক বৃদ্ধি পেলে ক্রেডিট, দায়বাচক হ্রাস পেলে ডেবিট। এছাড়াও আছে মূলধন এবং উত্তোলন। মূলধন আয়বাচকের মতো কাজ করে, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট আর মূলধন হ্রাস পেলে ডেবিট। উত্তোলন ব্যয়বাচকের মতো কাজ করে, উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, উত্তোলন হ্রাস পেলে ক্রেডিট। এই 6 প্রকার হিসাব কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় হয় তা তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। এছাড়াও তোমাদেরকে আরেকটি বিষয় অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে বলতে চাই, আমরা আয়বাচকের যেমন কখন ডেবিট হয় কখন ক্রেডিট হয় সূত্র অনুযায়ী তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এর আয়ের একটি আলাদা একটা গুণ রয়েছে, সেটা হলো আয় সাধারণত ক্রেডিট হয়, অধিকাংশ ক্ষেত্রে আয় ক্রেডিট হয়। সেজন্য তোমরা যদি আয়বাচক কোনো লেনদেনের মধ্যে আয়বাচক হিসাব দেখতে পাও তাহলে তোমরা সেই আয়কে ক্রেডিট করতে পারো এবং ওই আয়ের সাথে অন্য আরেকটি যে পক্ষ থাকে সেই পক্ষকে ডেবিট করলে তোমরা তোমাদের জাবেদা এবং ডেবিট ক্রেডিট নির্ণয় করতে সক্ষম হবে। অনুরূপভাবে ব্যয়বাচক হিসাব সাধারণত ডেবিট হয়, কোনো লেনদেনের মধ্যে যদি তোমরা ব্যয়বাচক হিসাব দেখতে পাও ওই ব্যয়বাচককে ডেবিট করবা এবং অপর পক্ষকে ক্রেডিট করলেও তোমাদের জাবেদা বা লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় হয়ে যাবে। এবং সম্পত্তিবাচক হিসাব ডেবিটও হয় ক্রেডিটও হয়। কোনো লেনদেনের মধ্যে যদি সম্পদ দেখো সেই সম্পদ যদি বাড়ে তাহলে তখন তাকে ডেবিট করবা, অপর পক্ষকে ক্রেডিট করবা। আবার যদি কোনো লেনদেনের সম্পদ থাকে সেই সম্পদ যদি কমে বা হ্রাস পায় তাহলে ওই সম্পদকে ক্রেডিট করবা, অপর পক্ষকে ডেবিট করবা। অনুরূপভাবে দায়বাচক হিসাব ডেবিটও হয় ক্রেডিটও হয়। কোনো লেনদেনের মধ্যে যদি দায়বাচক হিসাব থাকে এবং দায়বাচক হিসাবটি যদি বৃদ্ধি পায় তাহলে তাকে ক্রেডিট করবা, এবং কোনো লেনদেনের মধ্যে যদি দায়বাচক হিসাব থাকে সেই দায়বাচক হিসাবটা যদি হ্রাস পায় তাহলে সেই দায়কে ডেবিট করতে হবে এবং অপর পক্ষকে ক্রেডিট করতে হবে। এখন এই ডেবিট ক্রেডিট মোতাবেক দেখো এই হিসাবগুলো হিসাব সমীকরণকে কিভাবে প্রভাবিত করে। আয়বাচক হিসাব সমীকরণে ই উপাদানকে সাধারণত বৃদ্ধি করে থাকে, ব্যয়বাচক হিসাব সমীকরণের ই উপাদানকে সাধারণত হ্রাস করে থাকে, এবং সম্পত্তিবাচক হিসাবের যদি ডেবিট থাকে তাহলে এই উপাদানকে প্লাস বা বৃদ্ধি করে, এবং সম্পত্তিবাচক হিসাব যদি ক্রেডিটে থাকে তাহলে এই উপাদানকে মাইনাস বা হ্রাস করে থাকে। এবং দায়বাচক হিসাবের বেলায় যদি দায়বাচক ক্রেডিটে থাকে তাহলে এল উপাদানটি বৃদ্ধি বা প্লাস হবে, এবং দায় যদি ডেবিটে থাকে এল উপাদানটি হ্রাস বা মাইনাস হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সবসময় নিয়মগুলো আমার ক্লাসে রাখার চেষ্টা করেছি, যারা এই ক্লাস করবে সেই জন্য এই নিয়মগুলো সবসময় তারা প্রস্তুত হিসেবে বা রেডি হিসেবে পায়, সেই জন্য আমি রেখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মধ্যে অনেকে হয়তো আগে থেকেই এই নিয়মগুলি জানো, তাদের জন্য সমস্যা না হলেও আর অনেকের মধ্যে এই সমস্যা থাকতে পারে। সে কারণে আমি আমার ক্লাসে নিয়ম কানুনগুলো রেখে আমি আমার ক্লাসের যে অবশিষ্ট অংশ বোঝানোর চেষ্টা করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা তোমাদের সামনে উপস্থাপন করতে চাইছি। দেখো, আয়বাচকের, ব্যয়বাচক, সম্পত্তিবাচক এবং দায়বাচকের আমি উদাহরণ দিয়ে তার ডেবিট ক্রেডিট নির্ণয় করে এবং হিসাব সমীকরণের যে উপাদানের উপর যে প্রভাব ফেলে সেটা তোমাকে চিহ্নিত করে বোঝানোর চেষ্টা করেছি। আয়বাচকের আমরা 4টি উদাহরণ দিয়েছি, ব্যয়বাচকের 4টি উদাহরণ, সম্পত্তিবাচকের 4টি উদাহরণ এবং দায়বাচকের 4টি উদাহরণ দিয়েছি। যেমন দেখো, আয়বাচকের 1 নম্বর উদাহরণ দিয়েছি, নগদে শিক্ষানবিশ স্যালামি প্রাপ্তি 7,000 টাকায় ডেবিট ক্রেডিট হবে, নগদান হিসাব ডেবিট, শিক্ষানবিশ স্যালামি ক্রেডিট। ব্যয়বাচকের নগদে বেতন প্রদান 500 টাকায় ডেবিট ক্রেডিট হবে, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবং সম্পত্তিবাচক হিসাবের উদাহরণ দিয়েছি, নগদে আসবাবপত্র ক্রয়, এই দুইটি সম্পদ, নগদ এবং আসবাবপত্র দুইটি সম্পদ। তাহলে এখানে ডেবিট ক্রেডিট হবে, আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে ডেবিট, নগদ সম্পদ হ্রাস পেয়েছে সেই জন্য নগদ ক্রেডিট। নগদে ব্যাংক ঋণ গ্রহণ 5,000 টাকা, এখানে নগদ সম্পদ বৃদ্ধি পাবে, নগদান হিসাব ডেবিট, এবং ব্যাংক ঋণ হলো দায়বাচক বৃদ্ধি পাবে সেই জন্য ব্যাংক ঋণ হবে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয়বাচকের দ্বিতীয় লেনদেনের উদাহরণ, চেকে শিক্ষানবিশ স্যালামি প্রাপ্তি 3,000 টাকা। শিক্ষানবিশ স্যালামি যেহেতু আয়বাচক, আয় ক্রেডিট হবে, কিন্তু যেহেতু চেক আছে সেজন্য ব্যাংক ডেবিট হবে, ব্যাংক হিসাব ডেবিট, শিক্ষানবিশ স্যালামি হিসাব ক্রেডিট। ব্যয়বাচকের 2 নম্বর লেনদেন আছে, চেকে বেতন প্রদান 600 টাকা, বেতন যেহেতু ব্যয়বাচক, এখন বেতন হিসাব ডেবিট, এবং ব্যাংক সম্পদ যেহেতু কমে যাবে, ব্যাংক সম্পদ হবে ক্রেডিট। চেকে আসবাবপত্র ক্রয়, এর ডেবিট ক্রেডিট হবে, আসবাবপত্র বৃদ্ধি পাবে, আসবাবপত্র হিসাব ডেবিট, ব্যাংক সম্পদ হ্রাস পাবে সেই জন্য ব্যাংক সম্পদ হবে ক্রেডিট। চেকে ব্যাংক ঋণ পরিশোধ, ব্যাংক ঋণ পরিশোধ করলে ব্যাংক ঋণ কমে যাবে সেই জন্য ব্যাংক ঋণ হবে ডেবিট, এবং ব্যাংক থেকে টাকা কমে যাবে সেই জন্য ব্যাংক হিসাব হবে ক্রেডিট। আয়বাচকের 3 নম্বর লেনদেন, বকেয়া শিক্ষানবিশ স্যালামি 800 টাকা, এখানে দেনাদার বা প্রাপ্য শিক্ষানবিশ স্যালামি হিসাব ডেবিট এবং শিক্ষানবিশ স্যালামি হিসাব ক্রেডিট হবে। প্রাপ্য বা দেনাদার, প্রাপ্য শিক্ষানবিশ স্যালামি কিন্তু চলতি সম্পদ, এখানে তোমরা সেই জন্য দেনাদারও তোমরা লিখতে পারো বা প্রাপ্য শিক্ষানবিশ স্যালামি লিখতে পারো। প্রাপ্য শিক্ষানবিশ স্যালামি হবে ডেবিট, এটা সম্পদ, এবং শিক্ষানবিশ স্যালামি আয়বাচক, এটা হবে ক্রেডিট। বকেয়া বেতন 700 টাকা, এ ডেবিট ক্রেডিট হবে, বেতন হিসাব ডেবিট 700 টাকা, বকেয়া বেতন হিসাব ক্রেডিট 700 টাকা। ধারে আসবাবপত্র ক্রয়, এ ডেবিট ক্রেডিট হবে, আসবাবপত্র হিসাব ডেবিট 500 টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট 500 টাকা। নগদে ব্যাংক ঋণ পরিশোধ, এবার ব্যাংক ঋণ কমে যাবে সেজন্য ব্যাংক ঋণ হিসাব ডেবিট হবে, নগদ সম্পদ কমে যাবে, নগদান হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার স্লাইডের স্বল্পতার কারণে আমরা 4 নম্বর লেনদেনগুলো ডেবিট ক্রেডিট তোমাকে এখানে দেখানো হলো না, কিন্তু অনুরূপভাবে তোমাদেরকে এই ডেবিট ক্রেডিটগুলো নির্ণয় করতে হবে। এখন এই ডেবিট ক্রেডিট থেকে হিসাব সমীকরণের উপাদানগুলো কিভাবে প্রভাবিত হয়েছে তা তোমাদেরকে চিহ্নিত করে দেখানোর চেষ্টা করা হলো। নগদ সম্পদ যেহেতু ডেবিট হয়েছে এ প্লাস, শিক্ষানবিশ স্যালামি আয় সেই জন্য ই প্লাস, ব্যাংক সম্পদ বৃদ্ধি পেয়েছে সেই জন্য এ প্লাস, শিক্ষানবিশ স্যালামি আয়বাচক বৃদ্ধি পেয়েছে সেই জন্য ই প্লাস, দেনাদার সম্পদ বৃদ্ধি পেয়েছে এ প্লাস, এবং শিক্ষানবিশ স্যালামি আয়বাচক বৃদ্ধি পেয়েছে সেই জন্য ই প্লাস। ব্যয়বাচকের মধ্যে দেখো, বেতন হলো ব্যয়বাচক, ব্যয় হলে ই হ্রাস পাবে সেই জন্য ই মাইনাস হয়েছে, এবং নগদ সম্পদ ক্রেডিট হওয়ার কারণে নগদ সম্পদ কমে গেছে সেই জন্য এ মাইনাস হয়েছে। এখানে বেতন হিসাব 2 নম্বরে বেতন হিসাব ডেবিট সেই জন্য ই মাইনাস, এবং ব্যাংক থেকে বেতন দেওয়ার কারণে ব্যাংক সম্পদ কমেছে সেই জন্য এ মাইনাস। আবার 3 নম্বরে বেতন হিসাব ডেবিট, ব্যয়বাচক সেই জন্য ই মাইনাস হয়েছে, এবং বকেয়া বেতন দায়বাচক সেই জন্য এল বৃদ্ধি পাবে বা দায় বৃদ্ধি পেয়েছে। এখন আমরা সম্পত্তিবাচকের হিসাবে যদি ধরি, 1 নম্বরে ছিল আসবাবপত্র ডেবিট হয়েছে, নগদ সম্পদ ক্রেডিট হয়েছে, যে সম্পত্তি ডেবিট সেই জন্য এ প্লাস হয়েছে, নগদ সম্পদ যেহেতু কমেছে সেই জন্য এ মাইনাস হয়েছে। 2 নম্বর লেনদেনে আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে সেই জন্য এ প্লাস, ব্যাংক সম্পদ কমেছে সেই জন্য এ মাইনাস। আবার ধারে আসবাবপত্র কেনার কারণে আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে সেই জন্য এ প্লাস, এবং প্রদেয় হলো দায়বাচক বৃদ্ধি পেয়েছে সেই জন্য এল প্লাস। এবং দায়বাচক হিসাবের প্রথম বা 1 নম্বর উদাহরণ, নগদে ব্যাংক ঋণ গ্রহণ, এখানে নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে সেই জন্য এ প্লাস, এবং ব্যাংক ঋণ বৃদ্ধি পেয়েছে সেই জন্য এল প্লাস। ব্যাংক ঋণ পরিশোধ করার কারণে ব্যাংক ঋণ ডেবিট হয়েছে সেই জন্য এল মাইনাস, এবং ব্যাংক থেকে সম্পদ কমেছে সেই জন্য এ মাইনাস। ব্যাংক ঋণ নগদে পরিশোধ করার কারণে ব্যাংক ঋণ কমেছে সেই জন্য এল মাইনাস, এবং নগদ সম্পদ কমেছে সেই জন্য এ মাইনাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমাদেরকে লেনদেনগুলোকে ডেবিট ক্রেডিট নির্ণয় জানা থাকা প্রয়োজন, হিসাবের শ্রেণী জানা থাকা প্রয়োজন, এবং কোন হিসাবের সাথে হিসাব সমীকরণের কোন উপাদানটি জড়িত এবং সেটা বাড়লো নাকি কমলো সেটা আমাদের চিহ্নিত করা জানার প্রয়োজন।
সেজন্য আমাদেরকে হিসাবের শ্রেণী অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম এবং হিসাবের শ্রেণীর সাথে হিসাব সমীকরণের যে উপাদানগুলো আছে তাদের সম্পর্ক এবং সম্পর্ক অনুযায়ী কোনো উপাদান বৃদ্ধি পেল না হ্রাস পেল সেটা চিহ্নিত করা। এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে এই অধ্যায়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এই অধ্যায়ে অঙ্কগুলো সঠিকভাবে সমাধান করার জন্য যাবতীয় বিষয় আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা আয়ত্ত করতে পারবে এবং এই অধ্যায় থেকে তোমরা পরিপূর্ণ উত্তর দিতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কিভাবে কোনো ঘটনা লেনদেন কিনা আমরা হিসাব সমীকরণ পদ্ধতি কিভাবে নির্ণয় করব। দেখো, আমরা 7,000 টাকা শিক্ষানবিশ স্যালামি পেয়েছি। এর ফলে আমরা তো ব্যাখ্যায় বলেছিলাম এখানে এ বৃদ্ধি পেয়েছে এবং ই বৃদ্ধি পেয়েছে। যদি কোনো ঘটনা দ্বারা হিসাব সমীকরণে কোনো উপাদান হ্রাস বা বৃদ্ধি বা কোনো পরিবর্তন হয় সেই ঘটনাকে লেনদেন বলা হবে। যদি কোনো ঘটনার দ্বারা হিসাব সমীকরণে কোনো উপাদানের কোনো পরিবর্তন না হয় সেই ঘটনাকে লেনদেন বলা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলতে চাইছি, যদি কোনো ঘটনার দ্বারা হিসাব সমীকরণের উপাদানের কোনো পরিবর্তন ঘটে, বাড়ে অথবা কমে, তাহলে ওই ঘটনাটি লেনদেন হবে। যদি কোনো ঘটনার ব্যবসায় কোনো ঘটনা ঘটার ফলে হিসাব সমীকরণের কোনো উপাদানের কোনো পরিবর্তন না হয় তাহলে ওই ঘটনা শুধুকে ঘটনাই বলা হবে, কিন্তু তাকে লেনদেন বলা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সম্পদ, আয়, ব্যয়, সম্পদ এবং দায় দিয়ে যে উদাহরণ দিয়েছিলাম সেগুলো কিভাবে দেখো কোনো ঘটনায় লেনদেন কিনা তা নির্ণয় করার চেষ্টা করেছি আধুনিক পদ্ধতি বা হিসাব সমীকরণ পদ্ধতির মাধ্যমে। 1 নম্বরে আমাদের বলা ছিল 7,000 টাকা শিক্ষানবিশ স্যালামি। আমরা ব্যাখ্যায় বলেছি এখানে এ প্লাস এবং ই প্লাস হয়েছে। যেহেতু হিসাব সমীকরণে দুইটি উপাদান পরিবর্তন হয়েছে সেই জন্য এই ঘটনাটি লেনদেন। 2 নম্বর ছিল 500 টাকা বেতন প্রদান। এর ফলে হিসাব সমীকরণে এ উপাদানটি হ্রাস পেয়েছে এবং ই উপাদানটি হ্রাস পেয়েছে। যেহেতু হিসাব সমীকরণে দুইটি উপাদান প্রভাবিত হয়েছে বা পরিবর্তন হয়েছে সেই জন্যই এটাও একটি লেনদেন। এখানে 700 টাকার আসবাবপত্র ক্রয়, এর ফলে এ সম্পদ বৃদ্ধি এবং হ্রাস পেয়েছে, তার মানে হলো এ হিসাব সমীকরণ এ উপাদানটি বৃদ্ধি এবং হ্রাস পেয়েছে। যেহেতু হিসাব সমীকরণ উপাদানটি পরিবর্তন হয়েছে সেজন্য এতেও লেনদেন। পরের লেনদেনটি নগদে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 500 টাকা। এর ফলে একদিকে নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে দায় বৃদ্ধি পেয়েছে। সেজন্য এখানে হিসাব সমীকরণের এ উপাদান এবং এল উপাদান বৃদ্ধি পাওয়ার কারণে হিসাব সমীকরণ উপাদানের প্রভাবিত হয়েছে বা পরিবর্তন হয়েছে, সেই জন্য এটাও লেনদেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিভাবে কোনো ঘটনার লেনদেন কিনা হিসাব সমীকরণ পদ্ধতিতে কিভাবে নির্ণয় করা যায় তা তোমাদের মাঝে তুলে ধরা হয়েছে। আমি আশা করি তোমরা হিসাবের শ্রেণী, ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম এবং হিসাব সমীকরণের সাথে হিসাবের শ্রেণীর সম্পর্ক যদি তোমরা ধরতে পারো, বুঝতে পারো, তাহলে তোমরা অতি সহজেই কোনো ঘটনার লেনদেন কিনা তা নির্ণয় করতে সক্ষম হবে এবং তার ব্যাখ্যা দিতে পারবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়া সনাতন পদ্ধতি অনুযায়ী এই কোনো ঘটনার লেনদেন কিনা তা তোমরা ব্যাখ্যা দিতে পারবে। সে বিষয়ে তোমাদের একটু ধারণা দিতে চাই। যেমন 7,000 টাকা শিক্ষানবিশ স্যালামি পাওয়া গেছে, অর্থাৎ সনাতন পদ্ধতি অনুযায়ী কোনো ঘটনা লেনদেন কিনা তা ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে তোমাকে বলতে হবে বা বুঝতে হবে এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কিনা এবং পরিবর্তন হয়ে থাকলে কোন কোন হিসাবের পরিবর্তন হয়েছে তা উল্লেখ করলেই ব্যাখ্যাটি সমাপ্তি ঘটবে ইনশাল্লাহ। যেমন 7,000 টাকা শিক্ষানবিশ স্যালামি পাওয়া, এখানে কারবারে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এর ফলে নগদ সম্পদ এবং শিক্ষানবিশ স্যালামি এবং নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে অথবা পরিবর্তন হয়েছে, সেই জন্য লেনদেন। 500 টাকা বেতন দেওয়ার ফলে এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এখানে নগদ এবং বেতন হিসাবটি প্রভাবিত হওয়ার কারণে এটাও একটি লেনদেন। এটা সনাতন পদ্ধতি অনুযায়ী তার ব্যাখ্যা। 700 টাকার আসবাবপত্র ক্রয় করার ফলে এখানে আসবাবপত্র সম্পদ এবং নগদ সম্পদের পরিবর্তন হয়েছে বিধায় ইহা একটি লেনদেন। নগদে ব্যাংক ঋণ গ্রহণ করার ফলে এখানে নগদ এবং ব্যাংক ঋণ হিসাবের পরিবর্তন হয়েছে বা ব্যবসায়ের এই দুইটি হিসাবের পরিবর্তন হয়েছে, অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং নগদ এবং ব্যাংক ঋণের পরিবর্তন হওয়ার কারণে ইহা একটি লেনদেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিভাবে হিসাব সমীকরণের মাধ্যমে এবং সনাতন পদ্ধতি অনুযায়ী কোনো ঘটনা লেনদেন কিনা ব্যাখ্যা করার বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। ইতিপূর্বে আমরা ক্লাসেও আলোচনা করেছি। আশা করি ক্লাসের আলোচনা এবং এই অনলাইনে ক্লাসের মাধ্যমে এই বিষয়ে তোমাদের অস্পষ্টতা থাকলে তা দূর হতে হবে বলে আমি প্রত্যাশা রাখি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ঘটনাগুলো কিভাবে হিসাব সমীকরণের উপাদানকে প্রভাবিত করে তার একটা বিবরণী ছকের মাধ্যমে তা তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। আশা করি তোমরা সেখান থেকে এই বিষয়টি জানতে পারবে এবং তোমরা বুঝতে পারবে এবং করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নগদে দেখো আমরা হিসাব সমীকরণ উপাদানে এ সমান এল প্লাস এতে আসবে সম্পদ, অর্থাৎ তোমার উদ্দীপকে যতগুলো সম্পদ থাকবে সেই সম্পদের জন্য ততগুলো গড় করতে হবে, এবং এল উপাদানে যতগুলো দায় থাকবে ততগুলো দায়ের জন্য গড় করতে হবে, এবং উপাদানে তোমার থাকবে আয়, ব্যয়, মূলধন এবং উত্তোলন। এটা কখন বাড়বে কখন কমবে ইতিমধ্যে তোমাদের সাথে ব্যাখ্যা করা হয়েছে। এখন আমরা সরাসরি তার প্রয়োগে চলে যেতে চাই। নগদের শিক্ষানবিশ স্যালামি প্রাপ্তি, এখানে নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা আয় হওয়ার কারণে মালিকানা বৃদ্ধি পেয়েছে। বেতন প্রদানের কারণে নগদ টাকা কমেছে এবং মালিকানাও কমবে, অর্থাৎ ব্যয়বাচক হওয়ার কারণে মালিকানা কমবে। নগদে আসবাবপত্র ক্রয়, এখানে দুইটি সম্পদ, এখানে নগদ সম্পদ হ্রাস পেয়েছে এবং আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে। নগদে ব্যাংক ঋণ গ্রহণ, নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, ব্যাংক ঋণ দায় বৃদ্ধি পেয়েছে। ব্র্যাকেটগুলোকে আমরা বিয়োগ বা হ্রাস হিসেবে ধরে নিব। চেকে শিক্ষানবিশ স্যালামি প্রাপ্তি, এখানে ব্যাংক সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব আয় হওয়ার কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। চেকে বেতন প্রদান, ব্যাংক সম্পদ হ্রাস পেয়েছে এবং বেতন হলো ব্যয়বাচক, সেজন্য মালিকানা হ্রাস পেয়েছে। চেকে আসবাবপত্র ক্রয়, এখানে ব্যাংক সম্পদ হ্রাস পেয়েছে এবং আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে। চেকে ব্যাংক ঋণ পরিশোধ, এখন ব্যাংক সম্পদ হ্রাস পেয়েছে এবং ব্যাংক ঋণ হ্রাস পেয়েছে। বকেয়া শিক্ষানবিশ স্যালামি, এখানে দেনাদার সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিক আয় হওয়ার কারণে মালিকানা বৃদ্ধি পেয়েছে। বকেয়া বেতন হওয়ার কারণে একদিকে দায় বৃদ্ধি পেয়েছে, অপরদিকে বেতন হলো ব্যয়বাচক, মালিকানা হ্রাস পেয়েছে। ধারে আসবাবপত্র ক্রয়, এর ফলে আসবাবপত্র শক্তি সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং বাকি হওয়ার কারণে দায় বৃদ্ধি পেয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিভাবে লেনদেনগুলোকে হিসাব সমীকরণের উপাদান অনুযায়ী সাজাতে হয় আমাদের এই ছকের মাধ্যমে, অর্থাৎ বিবরণী ছকের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখন আমরা প্রমাণ করব যে এ সমান এল প্লাস ই হয় কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের এই উপাদানের গড়গুলো আমরা যোগ করে দেখব। 7000 থেকে 500 মাইনাস হবে, 700 মাইনাস হবে এবং 5000 যোগ হওয়ার পর এর মোট ফলাফল হবে 10,800 টাকা। ব্যাংকের 3000 থেকে 600 টাকা মাইনাস, 600 টাকা মাইনাস, আবার 500 টাকা মাইনাস, এর ফলাফল হবে 1300 টাকা। দেনাদার 800 টাকা, এর ফলাফল 800 টাকা। আসবাবপত্র আছে 700 টাকা, 600 টাকা এবং 700 টাকা, এর যোগফল হবে 2000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের চারটি সম্পদ, আসবাবপত্র 2000 টাকা, দেনাদার 800 টাকা এবং ব্যাংকের সম্পদ 1300 টাকা এবং নগদ সম্পদ 10,800 টাকা যোগ করে মোট সম্পদের পরিমাণ হয় 14,900 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এল এবং ই যোগ করলে যদি 14,900 টাকা হয় তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, আমাদের অঙ্কটি সঠিকভাবে সুসম্পন্ন হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এল এর মধ্যে পাওনাদার আমরা যোগ করি, 700 যোগ 700 সমান 1400 টাকা এবং ঋণ ছিল 5,000 টাকা, এখান থেকে পরিশোধ 500 টাকা। 5,000 থেকে 500 বাদ দেওয়ার পর থাকে 4,500 টাকা। মালিকানা সত্ত্ব 7,000 থেকে 500 মাইনাস, 3,000 যোগ 600 মাইনাস, 800 যোগ এবং 700 মাইনাস করার পর প্রাপ্ত ফলাফল হয় 9,000 টাকা। এই 9,000 টাকা হলো মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে ব্যাংক ঋণ 4,500 টাকা, যোগ হবে পাওনাদার 1,400 টাকা। এই তিনটি যোগ করে প্রাপ্ত ফলাফল আসে 14,900 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে প্রমাণিত হয় যে এ সমান এল প্লাস ই, অর্থাৎ মোট সম্পদের সমষ্টি হলো 14,900 টাকা এবং দায় এবং মালিকানার সমষ্টি হলো 14,900 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে হিসাব সমীকরণকে প্রমাণ করা সম্ভব যে এ সমান এল প্লাস ই। কিভাবে তার সূত্রে প্রয়োগ হলো আমি আশা করি এই ক্লাসের মাধ্যমে, এই সমস্যা সমাধানের মাধ্যমে তা তোমরা বুঝতে সক্ষম হয়েছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাস থেকে হিসাব সমীকরণ কাকে বলে বলতে পারবে, মালিকানা সত্ত্বের উপর কি কোন কোন হিসাবগুলো প্রভাব বিস্তার করে বলতে পারবে, হিসাব সমীকরণটি ব্যাখ্যা করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ডেবিট ক্রেডিট কিছু উদ্দীপকের উদাহরণ দেওয়া হলো। ডেবিট ক্রেডিট নির্ণয় করবা এবং হিসাব সমীকরণ কোন উপাদানকে প্রভাবিত করে সেটা করবা এবং তোমরা প্রমাণ করবা যে এ সমান এল প্লাস ই এবং কোন ঘটনাটি লেনদেন কোন ঘটনাটি লেনদেন না
তা হিসাব সমীকরণ পদ্ধতি এবং সনাতন পদ্ধতি অনুযায়ী ব্যাখ্যা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে ইতি টানতে চাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।